প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার 2025 আজকে আমরা ভৌত বিজ্ঞানের আরও একটি পেজ আলোচনা করছি। 301 পেজের যে সমস্ত প্রশ্নটি রয়েছে আমাদের ভৌত বিজ্ঞানের, সেইগুলো আমরা আলোচনা করব। তো এখানে দেখো, 1 দাগের যে বহু বিকল্পী প্রশ্ন এবং 2 দাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, সেইগুলো কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে টেস্ট পেপারে। নতুন করে আর দীর্ঘায়িত করার জন্য বলছি না। তো আমরা 3 দাগ থেকে শুরু করছি। 3-2 যে প্রশ্নপত্রটি রয়েছে, সেই প্রশ্ন অনুযায়ী প্রাথমিক উষ্ণতা T1 এখানে 27 ডিগ্রি সি রয়েছে, সেটাকে আমরা কেলভিনে করব। 273 যোগ করলে 300 কেলভিন। আয়তন V1 প্রাথমিক, সেটাকে আমরা ভি ধরে নিচ্ছি। তাহলে অন্তিম আয়তন এখানে V2 ডবল হওয়ার কথা বলেছে, তাই 2V হয়ে যাবে, অর্থাৎ প্রাথমিকের দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমরা উষ্ণতাটাকে T2 ধরে নিচ্ছি। যেহেতু চাপ স্থির, তাই চার্লসের সূত্রানুসারে V1/T1 সমান যে T2 বাই V2 আমরা করতে পারি, এবং সেইখান থেকে আমরা T2 এর মানটা কিন্তু নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে T2 সমান কী হবে? T1 V2 বাই V1, প্রত্যেকটির মান আমাদের জানা আছে, মানগুলো বসাবে। এখানে ভি কেটে যাবে, তাহলে এখানে 600 কেলভিন আসবে। তো 600 কেলভিন রেখে দিলে হবে। যদি সেলসিয়াস স্কেলে বের করতে হয় তাহলে -273 করে দেবে, করলে আমাদের উত্তর আসবে 327 ডিগ্রি সি। এরপর যে 3-2 অথবা যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নানুসারে ভি আয়তন দেওয়া আছে, যে 5 লিটার, উষ্ণতা দেওয়া আছে 27 ডিগ্রি, সেটাকে আমরা কেলভিনে করব, এবং অক্সিজেনের ভর দেওয়া আছে যে 20 গ্রাম। তাহলে অক্সিজেনের মোলার ভর আমরা জানি সকলে O2, এর ক্ষেত্রে গ্রাম আণবিক ভর হবে 16 × 2 অর্থাৎ 32 গ্রাম। ঠিক আছে, তাহলে মোলার ভর কত হবে? 32। তাহলে এম আমরা পেয়ে গেলাম। এবার পদার্থ ভর দেওয়া আছে 20, তাহলে W/V করে দেব। মোল সংখ্যা সমান আমরা কি বের করতে পারি? মোল সংখ্যা n সমান বলে দিতে পারি 20/32। ঠিক আছে, এবার আমরা যে PV সমান nRT, সেইখান থেকে PV সমান nRT, এর জায়গায় আমরা W/M বসিয়ে দেব আর RT। ঠিক আছে, এইভাবে যদি আমরা করি তাহলে P সমান বলতে পারি WRT/MV। এখানে প্রত্যেকটার মান আমাদের জানা আছে। টি এর মান আমরা লিটার অ্যাটমসফিয়ারে বসাবো, তাই না? ভি এর মান এবং এম এর মান সব কটা বসানোর পর যেটা আমাদের আসবে সেটা কিন্তু চাপের মান হয়ে যাবে 3.075 ATM, অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে, এরপর আসছি 3-4 ওহমের সূত্রানুসারে যে তারের রোধ তারের দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়। এবার তারটিকে সমান 3 ভাগে ভাগ করলে প্রত্যেকটির রোধ কিন্তু R/3 হয়ে যাবে। আর এখানে 27 রয়েছে, তাহলে 27/3, সেখান থেকে 9 ওহম পেয়ে যাচ্ছি। এবার সমান্তরাল সমবায় যদি যুক্ত করি, সমান্তরাল সমবায় সূত্রানুসারে 1/R, আরটা এখানে কিন্তু সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, সমান হয়ে যাবে 1/R1 + 1/R2 + 1/R3। এবার প্রত্যেকটা মান যদি বসিয়ে দিই, সেইখান থেকে আমরা পেয়ে যাব 1/R সমান 3/9 অর্থাৎ 1/3। এটাকে আমরা যদি R সমান বের করি তাহলে হয়ে যাবে 3 ওহম। এবার 3/5 এটা আমরা পূর্বে করেছি, 3/6 পূর্বে করেছি, 3/7 পূর্বে করেছি। দেখো, পূর্বে করেছি বলছি কেন? কারণ পর্ষদের টেস্ট পেপারের যে সলিউশনগুলো আমরা প্রথম থেকে করে আসছি, সেইগুলোতেই কিন্তু করা হয়েছে, তাই আর নতুন করে করা হলো না। ঠিক আছে, তো পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে। অবশ্যই যদি প্রয়োজন মনে করো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে, সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি কি কি? এক হচ্ছে ক্রমাগত ব্যবহারের ফলে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার নিঃশেষিত হয়ে আসছে, এইভাবে চলতে থাকলে ভাণ্ডার অচিরেই ফুরিয়ে যাবে। দ্বিতীয়ত, জীবাশ্ম জ্বালানি তৈরি হতে লক্ষাধিক বছর সময় লাগে, তাই ফুরিয়ে গেলে পুনরায় সেটাকে আবার আমরা পুনরুদ্ধার করতে বা পুনরায় ফিরে পেতে কিন্তু অনেক বছর সময় লাগবে। সেটা প্রাকৃতিকের উপর নির্ভর করবে। আমরা তো আর এই তোমার
জীবাশ্ম জ্বালানিকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি বলি না, তাই না? কারণ এটা একবার ফুরিয়ে গেলে সেটা আর পুনরায় পাওয়া যাবে না। এরপর আসছি 3 নম্বর, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের নিয়ন্ত্রণ করা হলে বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসগুলির মাত্রা কমবে, যার ফলে বিশ্লেষণের মাত্রা নিয়ন্ত্রণ হবে। 4, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা জীবাশ্ম জ্বালানি বাঁচিয়ে রাখা উদ্দেশ্যে এই সংরক্ষণ আবশ্যিক হয়ে উঠবে। এরপর শুদ্ধ এবং অশুদ্ধ বর্ণালী কাকে বলে, বা রংধনু শুদ্ধ না অশুদ্ধ? তো যে বর্ণালীতে প্রত্যেকটি বর্ণকে পৃথক ও স্পষ্ট দেখা যায় তাকে শুদ্ধ বর্ণালী বলে। আবার যে বর্ণালীতে প্রত্যেকটি বর্ণকে পৃথকভাবে স্পষ্টভাবে দেখা যায় না তাকে অশুদ্ধ বর্ণালী বলে। রংধনু একটি অশুদ্ধ বর্ণালী, কারণ প্রত্যেকটা রং কিন্তু আমরা আলাদা আলাদাভাবে চিহ্নিতকরণ করতে পারি না, মিশে থাকে একে অপরের সঙ্গে। 3 অথবা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে কেন লাল দেখা যায়? তো সূর্যোদয় সূর্যাস্তের সময় দিগন্তে থাকে সূর্য, তাই যে সূর্যরশ্মি বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে অনেকটা বেশি পথ অতিক্রম করে পৃথিবীতে পৌঁছায়, এবং সূর্যের যে 7টি আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হয়, তার বিক্ষেপণ বেশি হবে, এবং তুলনামূলকভাবে যে বিক্ষেপণ অন্যান্য বর্ণের তুলনায় কম হয়। ফলে অন্যান্য যে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলো বিক্ষেপিত বেশি বলে চারিদিকে ছড়িয়ে যায় এবং ভূপৃষ্ঠে এসে পৌঁছায় না। শুধুমাত্র লাল আলোই ভূপৃষ্ঠে আসতে পারে, তাই কোনো ব্যক্তি সূর্যোদয় বা সূর্যাস্তে দেখলে চোখে কিন্তু সূর্যের লাল দেখাবে। তারপরে আসছি দেখো 3-5, এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা যে 7, এক্স এর 2টি পরমাণু যুক্ত হলে অণু গঠন করলে সমযোজী না তড়িৎযোজী গঠন করবে, লুইস ডটের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে। তাহলে প্রথমে এক্স যে মৌলটা দেওয়া আছে তার ইলেকট্রন বিন্যাস দেখাবে, এবং এক্স পরমাণুর বহিস্তম কক্ষপথে 5টি ইলেকট্রন রয়েছে, আর যে 2টি এক্স পরমাণু যুক্ত হলে অণুগুলো যখন গঠন করবে তখন প্রত্যেকটি এক্স পরমাণু নিজ নিজ বহিস্থ কক্ষ থেকে 3টি ইলেকট্রন পরস্পর দান করে 3 জোড়া তোমার ইলেকট্রন জোড় গঠন করবে এবং তারা পরস্পর ব্যবহার করবে, অর্থাৎ এটা সমযোজী বন্ধন গঠন করবে। তো এইভাবে লুইস ডটটা দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে মোর্চা পড়ার প্রয়োজনীয় শর্তটা কি? শর্ত 1, বায়ুর অক্সিজেনের উপস্থিতি। দ্বিতীয়ত, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। তৃতীয়ত, অশুদ্ধ লোহা বা বিশুদ্ধ লোহার মোর্চে পড়ে না, তাহলে অশুদ্ধ লোহাই পড়বে, তাই না? এই 3টি কারণ মূল উল্লেখযোগ্য। 2টি রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন? কারণটা দেখে নাও। রেলপাতের তোমার সময় 2টি রেলের জোড়ার মাঝে কিছুটা ফাঁক রাখা হয়, কারণ রেল দুটিকে যে ফিক্স প্লেটের সাহায্যে যুক্ত করা হয়। ট্রেন চলাচলের সময় রেল এবং চাকার যে সংঘর্ষে ঘর্ষণের ফলে বা গ্রীষ্মের প্রখর রোদে রেল লাইনগুলো উত্তপ্ত হয়, ফলে দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটে। যদি 2টি রেল লাইনের মধ্যে ফাঁকা না রাখা হতো তাহলে প্রসারণজনিত বলের প্রভাবে রেলপথ বেঁকে যেত এবং পরস্পরের থেকে ওপরে উঠে যেত, দুর্ঘটনার সম্ভাবনা হতো। তারপরে যে 4-6, একটি পরিবাহী তারের 2 প্রান্তে বিভব প্রভেদ একই রেখে দৈর্ঘ্য ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করলে যে তাপ উৎপন্ন হারের পরিমাণ কি হবে? তো এইখানে দৈর্ঘ্যটাকে আমরা এল ধরলাম, ব্যাসার্ধটাকে আর ধরলাম, তাহলে প্রস্থচ্ছেদ এ সমান কি হবে? এ সমান হবে πr², যেহেতু তারের ক্ষেত্রে, তাই না? πr² হয়ে যাবে। এবার যে তারের উপাদানের তোমার রোধাঙ্ক রো যদি হয়, উপাদানের রোধাঙ্ক যদি তোমার রো হয়, তাহলে যে আর যে সমান আমরা বলতে পারি ρ × L/A। 2 প্রান্তের বিভব প্রভেদ ভি যদি হয়, উৎপন্ন তাপের হারটা কি হবে? H সমান হয়ে যাবে v² যে 4.2 R ক্যালোরি/সেকেন্ড। এটা 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দৈর্ঘ্য L1 যেটা দ্বিগুণ হয়েছে 2L, ব্যাসার্ধ R1 সেটা হয়ে যাচ্ছে 2R, তাহলে প্রস্থচ্ছেদ A1 সমান কী হবে? πr² R1, তাই না? এবার এখানে আর এর পরিবর্তে আমরা বসিয়ে দেব R1 এর পরিবর্তে 2R বসিয়ে দিলে হয়ে যাবে 4πr², অর্থাৎ 4A হয়ে যাচ্ছে, তাই না? তাহলে রোধের যে তারের রোধ কত হবে? ρ1 সমান হয়ে R1 সমান ρ × L1/A1। রোটা কিন্তু উপাদানের উপর নির্ভর করে, তাই উপাদান যেহেতু সেম তাহলে এটাও সেম হবে।
এরপর যে L1 এর মান R1 এর মান বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর যদি আমরা সরলীকরণ করি R/2 আসছে, তাহলে উৎপন্ন তাপের হারটা কত হবে? উৎপন্ন তাপের হার H1 সমান হয়ে যাবে V² যে বাই 4.2 R1। এবারে R1 এর জায়গা R/2 বসিয়ে দেবো। বসিয়ে দিলে কিন্তু এটা প্রাথমিকের যে উৎপন্ন তাপ তার দ্বিগুণ হয়ে যাবে। তারপর 4.1 চার্লসের সূত্রানুসারে আয়তনের প্রশ্ন পরম উষ্ণতা T এর যদি লেখচিত্র অঙ্কন করি, তা মূলবিন্দুগামী একটা সরল রেখা হবে, তাই না? মূলবিন্দুগামী সরল রেখা হবে এবং লেখচিত্রটা কিন্তু 0 কেলভিন উষ্ণতায় যে ছেদ 0 কেলভিন উষ্ণতায় কিন্তু ছেদ করবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার 4.5। 4.5 দেখো, প্রশ্নানুসারে সমবাহু যেহেতু প্রিজম বলেছে, তাহলে সমবাহু প্রিজমের ক্ষেত্রে প্রিজম কোণ কত হবে? অর্থাৎ এর মান হয়ে যাবে 60 ডিগ্রি। এবার এখানে দেওয়া আছে আপাতন কোণ 30 ডিগ্রি আর প্রতিসরণ কোণ দেওয়া আছে 50 ডিগ্রি। এবার প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের যে রাশিমালা ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ। এখানে I1 এর মান 30 ডিগ্রি, I2 এর মান 50 ডিগ্রি, এর মান কিন্তু 60। তো টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু 20 ডিগ্রি আসবে, অর্থাৎ এখানে চ্যুতিকোণ হবে 20 ডিগ্রি। তারপরে 4.5 অথবা যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নানুসারে দ্বিতীয় মাধ্যমের তুলনায় প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি আমরা করি তাহলে কিন্তু μ1/μ2 চলে আসছে। এবার দেখো, এটা না করলেও হতো, আমরা জানি কি সাইন I বাই সাইন R। এবারে সাইন আই বলতে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এবং সাইন R বলতে এখানে সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে সাইন 60 ডিগ্রির মান √3/2 আর সাইন 30 ডিগ্রির মান এখানে হয়ে যাবে, আর যে সাইন 30 1/2, তাহলে 1/2 যদি নিচে করতাম তাহলে 2টা উপরে যেত, তাই না? তাহলে এখানে 2 কেটে গেলে √3 উত্তর আসবে, অর্থাৎ মিউ সমান হয়ে যাবে √3। তাহলে এই অংশটা করার দরকার নেই, ডাইরেক্ট আমরা শ্রেণীর সূত্রানুসারে করে দিতে পারি। তারপরে দেখো 4 যে 12, যদি আমরা ইথেনে নিকেল এবং হাইড্রোজেন এবং একটা নির্দিষ্ট উষ্ণতা 300 ডিগ্রি উষ্ণতাতে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে এই যে ইথিলিন তার যে সম্পৃক্ততা বজায় থাকবে, হাইড্রোজেন কিন্তু জুড়ে যাবে। এক অণু হাইড্রোজেন প্রত্যেকটা কার্বনের সাথে একটা একটা করে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে গিয়ে ইথেন উৎপন্ন করবে। মিথেন, ইথেন এবং ইথাইনের মধ্যে মিথেন ব্রোমিন জলের যে সঙ্গে কোনো রকমের বিক্রিয়া করে না, কারণ মিথেন হচ্ছে সম্পৃক্ত। কিন্তু এখানে ইথাইন ব্রোমিন জলের সাথে বিক্রিয়া করে এবং যেহেতু এটা তোমার অ্যালকাইন, তাই এতে তোমার অসম্পৃক্ততা রয়েছে, তাই ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে 4.12 প্রশ্নানুসারে অথবা 4.12 অথবা গাঢ় H2SO4 উপস্থিতিতে ইথানলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড এর বিক্রিয়ায় করলে পাকা ফলের সুমিষ্ট গন্ধযুক্ত ইথাইল অ্যাসিডের নামক এস্টার এবং জল উৎপন্ন করবে। বিক্রিয়াটিকে আমরা এস্টারিফিকেশন বলি। তো এটা বারে বারে হয়েছে, ভালো করে দেখে রাখো, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তী প্রশ্ন রয়েছে 95.6% ইথানল এবং 4.4% জল মিশিয়ে তৈরি করা হয় রেকটিফাইড স্পিরিট। ক্লিয়ার? তো এই সমস্ত পিডিএফগুলো যদি পাওয়ার প্রয়োজন মনে হয়, আরও অনেক দিন টাইম রয়েছে, তো আমাদের বেশি দিন টাইম নেই পরীক্ষার জন্য। তো যদি মনে হয় যে পিডিএফগুলো প্রয়োজন আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। ওকে, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।